আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হত্যার শঙ্কায় নতুন নির্দেশনা দিলেন খামেনি। যুদ্ধ এড়াতে ইউরেনিয়াম মজুত কমাবে ইরান। ইরানে হামলা চালাতে ভয়ঙ্কর সব অস্ত্রে ধার দিচ্ছে ট্রাম্প। পরমাণু ইস্যুতে তৃতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। খামেনি নন, পেজেশকিয়ানো কোণঠাসা। আড়ালে থেকেই কার্যত ইরানকে নিয়ন্ত্রণ করা কে এই আলী লারিজানি? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। ইরানের সর্বোচ্চ নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং দেশের অভ্যন্তরীণ প্রশাসনিক সুরক্ষার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সর্বোচ্চ নেতার নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত কঠোর কিছু নির্দেশনা জারি করা হয়েছে, যা দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এনেছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে বেশ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যার ফলে প্রতিটি রাষ্ট্রই তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রোটোকল বা ভিআইপি সুরক্ষার কৌশলগুলোকে ঢেলে সাজাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় ইরানের শীর্ষ নেতৃত্ব নিজেদের অবস্থানকে আরও সুরক্ষিত করতে প্রযুক্তিগত এবং কৌশলগতভাবে নতুন পদ্ধতি গ্রহণ করেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। এই নতুন নির্দেশনার অধীনে শুধু শারীরিক নিরাপত্তাই নয়, বরং সাইবার নিরাপত্তা, যোগাযোগ মাধ্যমের গোপনীয়তা এবং শীর্ষ নেতাদের অবস্থান সংক্রান্ত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে, যা প্রমাণ করে যে পুরো প্রশাসন একটি অত্যন্ত সতর্ক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, যখন কোনো দেশের শীর্ষ নেতৃত্ব এমন কঠোর নিরাপত্তা বলয় তৈরির নির্দেশ দেন, তখন বুঝতে হবে যে তারা সম্ভাব্য কোনো বড় ধরনের কৌশলগত ঝুঁকি বা বাহ্যিক গোয়েন্দা নজরদারির আশঙ্কা করছেন, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের মনেও নানা প্রশ্নের জন্ম নেয়, এবং অনেকেই হয়তো ভাবছেন যে এই নিরাপত্তা কড়াকড়ির প্রভাব সাধারণ নাগরিক জীবন বা আঞ্চলিক স্থিতিশীলতার উপর কতটা পড়বে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই পদক্ষেপগুলো মূলত প্রশাসনিক এবং শীর্ষ নেতৃত্বের সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বন্ধুরা, দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সম্পর্ককে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে ইরান তাদের ইউরেনিয়াম মজুতের পরিমাণ কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আপনারা জানেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং এর মজুদ নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সাথে ইরানের একটি দীর্ঘমেয়াদী টানাপোড়েন চলে আসছে, যা এক পর্যায়ে পশ্চিমা দেশগুলোর সাথে বড় ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক দূরত্বের সৃষ্টি করেছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি শান্ত করার জন্য এবং নতুন করে কোনো সংঘাত বা বড় ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ইরান যে নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, তা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও একটি বড় প্রভাব ফেলতে পারে। ইউরেনিয়াম মজুদ কমানোর এই প্রক্রিয়ার মাধ্যমে ইরান মূলত পশ্চিমা বিশ্বকে একটি বার্তা দিতে চাইছে যে তারা পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন বা চিকিৎসা বিজ্ঞানের মতো জনকল্যাণমূলক কাজেই ব্যবহার করতে আগ্রহী, যার ফলে তাদের ওপর আরোপিত বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো পর্যায়ক্রমে শিথিল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হতে পারে। কারণ এই নিষেধাজ্ঞাগুলোর কারণে ইরানের সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে চরম অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে এবং মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মতো সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে। তাই বর্তমান প্রশাসন চাইছে যে কোনো মূল্যে দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করাতে। এই কৌশলগত সিদ্ধান্তের পেছনে আরও একটি বড় কারণ হল আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আস্থার সম্পর্ক পুনর্নির্মাণ করা। কারণ যখন কোনো দেশ স্বেচ্ছায় তাদের স্পর্শকাতর মজুদ কমিয়ে আনার ঘোষণা দেয়, তখন তা আলোচনার টেবিলে তাদের অবস্থানকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে এবং অন্যান্য বিশ্ব নেতাদের সাথে ভবিষ্যৎ চুক্তির পথ সুগম করে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তন এবং নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের প্রস্তুতির সাথে সাথে মার্কিন প্রতিরক্ষা নীতিতে যে বিশাল পরিবর্তনের হাওয়া বইছে, বিশেষ করে ইরানের প্রতি তাদের কৌশলগত অবস্থান এবং সামরিক প্রস্তুতির বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, তা বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
বলা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক, প্রযুক্তিগতভাবে উন্নত এবং শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে, যা মূলত শক্তির মাধ্যমে শান্তি বা পিস থ্রু স্ট্রেংথ নীতির একটি স্পষ্ট প্রতিফলন। এই নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র এমন সব অত্যাধুনিক প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত রাডার সিস্টেম, সাইবার ডিফেন্স মেকানিজম এবং দূরপাল্লার কৌশলগত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত করছে, যা যে কোনো প্রতিপক্ষকে কৌশলগতভাবে চাপে রাখতে সক্ষম হবে। আর এই পুরো প্রস্তুতির মূল লক্ষ্য হিসাবে ইরানের নাম বারবার উঠে আসছে, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের সুরক্ষা এবং নিজেদের ভূ-রাজনৈতিক স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে তারা অপরিহার্য বলে মনে করছে। আধুনিক বিশ্বে সামরিক শক্তি বলতে কেবল বিপুল সংখ্যক সৈন্য বা সাধারণ অস্ত্রশস্ত্র বোঝায় না, বরং সাইবার স্পেসে আধিপত্য, মহাকাশ প্রযুক্তি এবং নির্ভুল তথ্য বিশ্লেষণের ক্ষমতাকে বোঝায়। আর নতুন মার্কিন প্রশাসন ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বেশি বিনিয়োগ করছে, যাতে করে কোনো ধরনের সরাসরি সংঘাতে না জড়িয়েও শুধুমাত্র নিজেদের অত্যাধুনিক প্রস্তুতির মাধ্যমে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখা যায়। অনেক বিশ্লেষক মনে করছেন যে এই ধরনের বিশাল সামরিক প্রস্তুতি আসলে কোনো তাৎক্ষণিক হামলার জন্য নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল, যাতে করে ইরান তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের নীতি থেকে সরে আসে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়। দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা এবং নানামুখী অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের পর অবশেষে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে তৃতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে বলে যে খবরটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে, তা বৈশ্বিক কূটনীতির ক্ষেত্রে একটি বড় ধরনের আশার আলো হিসেবে দেখা দিচ্ছে। 2015 সালের ঐতিহাসিক জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ চুক্তিটি যখন কার্যত অকার্যকর হয়ে পড়েছিল এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, তখন থেকেই এই দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিতে উভয় দেশই বুঝতে পারছে যে এই অচলাবস্থা অনন্তকাল চলতে পারে না এবং এর একটি টেকসই সমাধান খুঁজে বের করা অত্যন্ত জরুরি। এই তৃতীয় দফার বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে নানামুখী জল্পনা-কল্পনা থাকলেও ধারণা করা হচ্ছে যে ওমান বা কাতারের মতো কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী দেশের রাজধানীতেই এই ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হতে পারে, যেখানে ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই বৈঠকের মূল এজেন্ডাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইরানের উপর থেকে ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং এর বিনিময়ে ইরানের পরমাণু কর্মসূচির ওপর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পূর্ণাঙ্গ ও নিরবিচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করা। এই আলোচনাটি সফল হলে তা শুধুমাত্র ইরান বা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতির জন্যই একটি বিশাল ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে, কারণ নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান বিশ্ববাজারে তাদের বিপুল পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি শুরু করতে পারবে, যা ইউরোপ ও এশিয়ার অনেক দেশের জ্বালানি সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে এবং একই সাথে ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ধরনের প্রভাব ফেলবে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে সবসময়ই সর্বোচ্চ নেতা বা রাষ্ট্রপতির নাম সবচেয়ে বেশি আলোচিত হলেও সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণে এমন একটি নাম প্রবলভাবে উঠে এসেছে, যিনি প্রকাশ্যে খুব বেশি না থাকলেও আড়ালে থেকে কার্যত পুরো দেশের নীতি নির্ধারণ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন। আর তিনি হলেন দেশটির বর্ষিয়ান রাজনীতিক এবং সাবেক স্পিকার আলী লারিজানি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন একদিকে আন্তর্জাতিক নানা চাপ এবং অন্যদিকে দেশের ভেতরের অর্থনৈতিক সংকট নিয়ে শীর্ষ নেতৃত্ব এক ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছেন, ঠিক সেই মুহূর্তে আলী লারিজানির মতো একজন অত্যন্ত বিচক্ষণ, অভিজ্ঞ এবং কৌশলী নেতার প্রভাব বিস্তারের বিষয়টি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। আলী লারিজানি এমন একজন ব্যক্তিত্ব যিনি দীর্ঘ 12 বছর ধরে ইরানের পার্লামেন্ট বা মজলিসের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের শক্তিশালী রেভলিউশনারি গার্ড থেকে শুরু করে প্রভাবশালী ধর্মীয় নেতাদের সাথে তার অত্যন্ত গভীর ও সুসম্পর্ক রয়েছে, যার ফলে তিনি রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরের নারী নক্ষত্র সম্পর্কে খুব ভালোভাবেই অবগত।
অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যখন বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপ নিতে গিয়ে কট্টরপন্থীদের তোপের মুখে পড়ে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন এবং সর্বোচ্চ নেতৃত্বও যখন দেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন, তখন আলী লারিজানি তার বিশাল অভিজ্ঞতা এবং রাজনৈতিক নেটওয়ার্ক ব্যবহার করে সরকার এবং বিভিন্ন শক্তিশালী গোষ্ঠীর মধ্যে একটি সেতুবন্ধন বা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করছেন।